আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি সাক্ষ্য আইন 1872 দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর এই 30 ধারা থেকে অর্থাৎ 30 ধারা থেকে অবশিষ্ট ধারা পর্যন্ত আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা প্রথমে অবজেক্টিভ নিয়ে কথা বলছি। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে? মৃত্যুর কারণ। বি, একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। এ, বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে একে অবশ্যই প্রমাণ করতে হবে। বি এর মৃত্যু প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রম প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হলো মৃত ব্যক্তি। মৃত্যুকালীন ঘোষণার প্রথম নিয়মে কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণ যোগ্য হবে না? সম্পত্তির দান। 32-1, 32-5 অনুসারে মৃত্যুর কারণ বৈবাহিক সম্পর্ক পিতৃত্বের দাবি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। মৃত্যুকালীন ঘোষণার সময় নিয়মে কোন বিষয়ে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না? সম্পত্তির দান। প্রতিপক্ষ জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদের পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন মৃত ব্যক্তি। মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিয়মে কোনটি সঠিক? মৃত্যুকালীন ঘোষণা যে কোনো সময় যে কোনো ব্যক্তি সামনে দেওয়া যাবে। Cases in which statement of relevant fact by person who is dead or cannot be found etc. is relevant within the Evidence Act 1872 এর কত ধারায় উল্লেখ আছে? 32। ডাইং ডিক্লারেশন অর্থাৎ মৃত্যুকালীন বিবৃতি করা যায় যে কারো নিকটে। মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয় দেওয়ানি ও ফৌজদারি কার্যধারা। সাক্ষ্য আইনের কত ধারায় মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে বলা হয়েছে? 32-1 ধারা। মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে দায়েরকৃত জিডি সাক্ষ্য আইনের কোন ধারা বলে গ্রহণযোগ্য? 32 ধারা। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে জনশ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য হয় কোন বিধান বলে? 32 ধারা ও 33 ধারার বিধান বলে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হয় এই নিয়মে ব্যতিক্রম হচ্ছে 32 এবং 33 ধারা। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে কোনো সাক্ষীর সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও প্রাসঙ্গিক হতে পারে। মৃত ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা তাকে খুঁজে পাওয়া না গেলে সাক্ষ্য দেওয়া অযোগ্য হয়ে পড়লে এই সবকটি প্রাসঙ্গিক হতে পারে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে পূর্বে দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলাতে প্রাসঙ্গিক হতে পারে যদি সাক্ষী নিখোঁজ থাকে, সাক্ষী মারা যায়, সাক্ষ্য দিতে অক্ষম হয়ে পড়ে। তো বন্ধুরা, আদালতের রায় যখন প্রাসঙ্গিক ধারা হলো 40 থেকে 44। জাজমেন্ট অফ কোর্ট হোয়েন রিলেভেন্ট অর্থাৎ দ্বিতীয় মামলায় বা বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক ধারা হলো 40। পূর্ববর্তী মামলা রায়, ডিক্রি বা আদেশ পরবর্তী মামলা দায়েরে বা বিচারের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সাক্ষ্য আইনের 40 ধারায় দুটি নীতি প্রতিফলিত করেছে। রেজ জুডিকাটা, ডাবল জিপার্ডি, সংবিধানের 35-2, জেনারেল কজেস অ্যাক্ট 26 ধারা অর্থাৎ রেজ জুডিকাটা অর্থাৎ দেওয়ানির 11, ফৌজদারির 403, আর সংবিধানের হলো 35-2, আর জেনারেল কজেস অ্যাক্ট হলো 26 ধারা। প্রবেট, এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কোন রায়ের প্রাসঙ্গিকতা? relevant of certain
জাজমেন্ট ইন প্রবেট ইটিসি জুরিডিকশন ধারা হলো 41। 40 হতে 42 পর্যন্ত ধারায় উল্লিখিত রায় ইত্যাদি ছাড়া অপরাপর রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক ধারা হলো 43। যে সকল রায় আদেশ বা ডিগ্রি 40, 41, 42 ধারায় উল্লিখিত হয়েছে তাছাড়া অপরাপর রায় আদেশ বা ডিগ্রির অস্তিত্ব যদি বিচার্য বিষয় না হয় তবে তা অপ্রাসঙ্গিক। রায় দেওয়ার জন্য প্রবঞ্চনা বা ষড়যন্ত্র অথবা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যেতে পারে ধারা হলো 44। বিচারকের অভিমত অপিনিয়ন অফ এক্সপার্ট ধারা হলো 45 থেকে 51। তৃতীয় ব্যক্তির অভিমত যখন প্রাসঙ্গিক, মামলার পক্ষ নয় কিন্তু তৃতীয় কোনো পক্ষের অভিমত সাক্ষ্য আইনের 45 থেকে 51 ধারা অনুসারে প্রাসঙ্গিক হতে পারে। 2022 সালের সাক্ষ্য আইনের সংশোধনের মাধ্যমে 45 ধারা নতুন করে প্রতিস্থাপন করা হয়। এছাড়াও এই অধ্যায়ের নতুন করে 45-এর ক এবং 47-এর ক ধারা দুটি সংযোজিত হয়। বিচারকের অভিমত ধারা হলো 45। নিয়মে বর্ণিত ক্ষেত্রে যে সকল ব্যক্তিদের বিষয়ে পারদর্শিতা আছে তাদের অভিমত প্রাসঙ্গিক হতে নিয়মে উল্লিখিত ক্ষেত্রগুলো: বিদেশি আইন, বিজ্ঞান বিষয়ে, তারপরে রিয়েল বা ফরেন্সিক সাক্ষ্য, চারুকলা বিষয়ে, হস্তলিপি বিষয়ে, আঙ্গুলের ছাপ শনাক্তকরণের বিষয়ে, পায়ের ছাপ, হাতের তালুর ছাপ, আইরিস ছাপ, টাইপরাইটিং শনাক্তকরণ, বাণিজ্যের রীতিনীতি, প্রযুক্তিগত শব্দ, ব্যক্তির পরিচয় শনাক্তকরণ সম্পর্কে, প্রাণীর পরিচয় শনাক্তকরণ সম্পর্কে, ফিজিক্যাল বা ফরেন্সিক সাক্ষ্য বিষয়ে বিচারকের অভিমত ধারা হলো 45-এর ক। বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা, ফ্যাক্ট বেয়ারিং আপন অপিনিয়ন্স অফ এক্সপার্ট ধারা হলো 46। হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক ধারা হলো 47। ডিজিটাল স্বাক্ষর বিষয়ক মতামত যখন প্রাসঙ্গিক ধারা হলো 47-এর ক। অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক ধারা হলো 48। প্রচলিত রীতিনীতি ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক ধারা হলো 49। আত্মীয়তা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক ধারা হলো 50। মতামতের কারণ যখন প্রাসঙ্গিক ধারা হলো 51। তো বন্ধুরা, সাক্ষ্য আইনের কোন ধারা জুডিকাটা নীতি প্রতিফলন ঘটেছে? 40 ধারা। সাক্ষ্য আইনের কোন ধারা বিশেষজ্ঞের মতামত সম্পর্কে বলা হয়েছে? 45 ধারা। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী বিচারকের মতামত আদালতের উপর বিবেচনামূলক। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে বিচারকের অভিমত প্রাসঙ্গিক হতে পারে বিদেশি আইনের ক্ষেত্রে, বিজ্ঞান বা চারুকলার ক্ষেত্রে, হস্তলিপি শনাক্তের ক্ষেত্রে। সাক্ষ্য আইনের কোন ধারায় ডাবল জিপার্ডি নীতি প্রতিফলন ঘটেছে? 40 ধারা। কোনো ব্যক্তি বিষাক্ত বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এ সম্পর্কে কার মতামত প্রাসঙ্গিক হবে? বিচারকের। সাক্ষ্য আইনের কোন ধারায় ফিজিক্যাল বা ফরেন্সিক সাক্ষ্য বিষয়ে বিচারকের অভিমত সম্পর্কে বলা হয়েছে? 45-এর ক ধারা। সাক্ষ্য আইনের কোন ধারায় ডিজিটাল স্বাক্ষর বিষয়ক মতামত যখন প্রাসঙ্গিক, অপিনিয়ন অ্যাজ টু ডিজিটাল সিগনেচার হোয়ার রিলেভেন্ট সম্পর্কে বলা হয়েছে? 47-এর ক ধারায়। তো বন্ধুরা, পক্ষদের চরিত্র যখন প্রাসঙ্গিক ধারা হলো 52 থেকে 55। দেওয়ানি মামলার আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক ধারা হলো 52। ফৌজদারি মামলার চরিত্র ধারা হলো 53 ও 54। 54 দ্বারা যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি ভালো চরিত্রের অধিকারী, এটা প্রাসঙ্গিক। অর্থাৎ ফৌজদারি মামলায় আসামি ভালো চরিত্রের ব্যক্তি এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তবে ফৌজদারি মামলায় আসামি চরিত্রহীন বা খারাপ চরিত্রের ব্যক্তি এই মর্মে সাক্ষ্য দেওয়া হলে তা অপ্রাসঙ্গিক ধারা হলো 54। 54 ধারার ক্ষেত্রে যে ক্ষেত্রে প্রযোজ্য নয়,
যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে মামলায় কোনো ব্যক্তির খারাপ চরিত্র বিচার্য বিষয়, পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, এগুলো 54 দ্বারা প্রযোজ্য নয়। ধারা 55, দেওয়ানি মামলা ক্ষতিপূরণ নির্ধারণের ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক ঘটনা। তো বন্ধুরা, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? ফৌজদারি। চুরির দায় অভিযুক্ত হলেন, ইতিপূর্বে তিনি চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এক্ষেত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ নেবে কোন বিষয়রূপে প্রাসঙ্গিক? খারাপ আচরণ রূপে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে দেওয়ানি মামলাতে কখন চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া প্রাসঙ্গিক? চরিত্র বিচার্য বিষয় হলে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে দেওয়ানি মামলা ভালো চরিত্র গণ্য হবে অপ্রাসঙ্গিক। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে ফৌজদারি মামলা ভালো চরিত্র গণ্য হবে প্রাসঙ্গিক। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে কোনো ফৌজদারি মামলা আসামির চরিত্রহীন এই মর্মে সাক্ষ্য দেওয়া যাবে? আসামির পক্ষে চরিত্র ভালো বলে সাক্ষ্য দিলে, খারাপ চরিত্র বিচার্য বিষয় হলে, পূর্বে দণ্ডপ্রাপ্ত হলে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে কখন দেওয়ানি মামলার চরিত্র প্রাসঙ্গিক হবে? চরিত্র বিচার্য বিষয় হলে, ক্ষতিপূরণ নির্ধারণে, অর্থাৎ ক, খ, যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই, ধারা হলো 56 থেকে 58। ফ্যাক্ট নিড নট বি প্রুভড, যেসব বিষয়ে আদালত বিচারক হিসেবে দৃষ্টিগোচর নেবেন, 56 এবং 57। স্বীকৃত ঘটনা, ধারা হলো 58। আইন অনুসারে অনুমানযোগ্য বিষয়সমূহ, ধারা হলো 86, 89। যেসব বিষয়ে আদালত বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নেবেন, ধারা হলো 56। আদালত যেসব বিষয় বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নেবেন তা প্রমাণ করার প্রয়োজন নেই। যেসব ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে, ধারা হলো 57। বর্ণিত বিষয়গুলো আদালত অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নেবেন, অর্থাৎ 11টি বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। তা হলো বাংলাদেশের আইনসমূহ, সশস্ত্র বাহিনী সমূহের জন্য প্রণীত যুদ্ধ বিধিসমূহ, আইনের সবার পদ্ধতি, কোনো ব্যক্তি সরকারি বা পদে যোগদানের বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হলে সেই যোগদানকারী ব্যক্তির নাম, পদ, কর্তব্য, স্বাক্ষর যোগদানের সময়, সরকার নির্দিষ্ট স্বীকৃত কোনো রাষ্ট্রের অস্তিত্ব উপাধি ও জাতীয় পতাকা, সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ, সরকারি গেজেটে প্রকাশিত সর্বসাধারণ উৎসব, বাংলাদেশের ভূখণ্ডসমূহ, বাংলাদেশের সাথে অপর কোনো রাষ্ট্র বা জনগোষ্ঠীর বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা, অবসান হওয়া, আদালতের সদস্যবৃন্দ ও অফিসারগণ, সকল আপডেট, অ্যাডভোকেট, স্থল, জল ও সমুদ্রপথের নিয়মাবলী। স্বীকৃত ঘটনা প্রমাণের দরকার নেই, ধারা হলো 58। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণ করার দরকার হবে না যদি তা হয় অপর পক্ষ কর্তৃক স্বীকৃত। আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশ নিতে পারেন তা দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় বলা হয়েছে? 57 ধারা। স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই, এই বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে? 58 ধারা। নিম্নে কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয় নয়? আইন ইসরায়েলের জাতীয় পতাকা। যেহেতু ইসরায়েলের পতাকা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত না, তাই কোনো আদালত এ ব্যাপারে জুডিশিয়াল নোটিশ নিতে পারবে না। বাংলাদেশের প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? অংশীদারি চুক্তি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে ফ্যাক্ট admitted need not be proved, সাক্ষ্য আইনের 58 ধারা। ফ্যাক্ট admitted need not be proved। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে স্বীকৃত ঘটনা প্রমাণের দরকার নেই, বিধানটি বর্ণিত আছে 58 ধারায়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে মোট কয়টি বিষয় আদালত বিচারিকভাবে দৃষ্টিগোচরে করবেন? 11টি বিষয়।
দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, বিচারিকভাবে দৃষ্টিগোচরের বিষয়সমূহ, স্বীকৃতি বিষয়সমূহ। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে নিম্নে কোন বিষয়টি আদালত বিচারিক দৃষ্টিগোচর নিতে পারে? বাংলাদেশের আইনসমূহ, যুদ্ধবিধিসমূহ, আইনসভার কার্যসমূহ। মৌখিক সাক্ষ্য ধারা হলো 59 থেকে 60। সাধারণত নিয়ম হচ্ছে আদালতে সর্বদা উৎকৃষ্ট সাক্ষ্য প্রদান করতে হবে। দলিলের বা বিষয়বস্তু দলিলের তার উৎকৃষ্ট সাক্ষ্য, তাই সেই বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। সাক্ষ্য দুই প্রকার, একটা হলো মৌখিক সাক্ষ্য আর একটা হলো দালিলিক সাক্ষ্য। যেখানে দালিলিক সাক্ষ্য আছে সেখানে দলিল উৎকৃষ্ট প্রমাণ, অন্যত্র মৌখিক সাক্ষ্যই চলবে। মৌখিক সাক্ষ্যর মাধ্যমে ঘটনা প্রমাণ দ্বারা হলো 59। দলিলের বিষয়বস্তু ছাড়া অন্যান্য সকল ঘটনা মৌখিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হবে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট দ্বারা হলো 60। সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে প্রত্যক্ষ। নিম্নে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য করা যায়? যে বিষয়ে সাক্ষ্য দেবেন সাক্ষী স্বয়ং তা দেখেছেন। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে। কোনটি মূল দালিলিক সাক্ষ্য? দৈনিক পত্রিকা। মৌখিক সাক্ষ্য সরাসরি হবে বিধান সাক্ষ্য আইনের কোথায় উল্লেখ আছে? 60 ধারায়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 59 অনুযায়ী দেশ ব্যতীত সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। শূন্যস্থানে হবে দলিলের বিষয়বস্তু দ্বারা হলো 59। দালিলিক সাক্ষ্য দ্বারা হলো 61 থেকে 73। ডকুমেন্টারি এভিডেন্স। দলিলের বিষয়বস্তু প্রমাণ দ্বারা হলো 61। কোনো দলিলের বিষয়বস্তু দুইভাবে প্রমাণ করা যায়, একটা প্রাথমিক সাক্ষ্য দ্বারা, একটা হলো মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স কি দ্বারা হলো 62। এই সম্মুখে ব্যাখ্যা আছে 1 2 3 4টি। তারপরে বন্ধুরা মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স হলো দ্বারা হলো 63। দলিলের মাধ্যমিক সাক্ষ্যসমূহ সাক্ষ্য আইনের 76 দ্বারা। মূল দলিলের থেকে যান্ত্রিক পদ্ধতিতে সংগৃহীত নকল, মূল দলিল থেকে প্রস্তুত করা অথবা মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া সার্টিফিকেট, নকল কপি, কোনো দলিলের প্রতিলিপি। তারপরে দলিল দেখেছে এমন ব্যক্তি, দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবৃতি বা সাক্ষ্য। উদাহরণ আছে 1 2 3 4 4টি। তারপরে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ দ্বারা হলো 64। যে ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে দ্বারা হলো 62। 62 দ্বারা অনেকগুলো শর্টকাট আছে। ডিজিটাল রেকর্ড সংগৃহীত প্রমাণের জন্য বিশেষ বিধান দ্বারা হলো 62 ক। ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা দ্বারা হলো 65 খ। ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু দ্বারা হলো 65 খ এর বিধান অনুসারে প্রমাণিত করা যেতে পারে। তারপরে বন্ধুরা দলিলের দাখিল করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী দ্বারা হলো 66। কখন নোটিশ প্রদান করা বাধ্যতামূলক, কখন নোটিশ প্রদান করা বাধ্যতামূলক নয়। বন্ধুরা একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে উপরে যে কোনো একটি দ্বারা, অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য দ্বারা, গৌণ সাক্ষ্য দ্বারা, স্বয়ং দলিলটি দ্বারা। নিম্নে কোনটি গৌণ সাক্ষ্য নয়? খ মূল দলিলের প্রতিলিপি দ্বারা হলো 62 দ্বারা ব্যাখ্যা 1। প্রাথমিক সাক্ষ্য বলতে বোঝায় এমন দলিল যা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে আদালতের নিকট। দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? দুইভাবে। নিম্নে কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য? মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। কোনটি মূল দলিলের সাক্ষ্য? দৈনিক পত্রিকা।
আইনে যদি কোনো দলিলের প্রত্যান করার বিধান থাকে তবে তা প্রমাণে সাক্ষ্য আইনের কোন দ্বারা অনুসরণ করা হবে? 68 দ্বারা। নিম্নে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য বা ডাইরেক্ট এভিডেন্স হিসেবে গণ্য করা যায়? যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং তা দেখেছে। সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? যে সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে। দ্বারা হলো 60। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? অন্যের নিকট শোনাভিত্তিক সাক্ষ্য। কোনটি প্রাইভেট ডকুমেন্টস? মূল দলিল, মূল বিক্রয় দলিল। কোনটি প্রাথমিক সাক্ষ্য? সবকটি, অর্থাৎ মূল দলিলের যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কপি, মূল দলিলের সার্টিফাইড নকল কপি, মূল দলিলের প্রতিলিপি। কোনটি সর্বোত্তম সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। নিম্নে কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স অর্থ হল আদালতে উপস্থাপিত আসল দলিল। দ্বারা হলো 62। কোনো ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না মূল দলিল সাক্ষ্য প্রদানকারীদের দখলে থাকলে। ধারা হলো 65। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 63 ধারা অনুযায়ী কোনটি সেকেন্ডারি এভিডেন্স নয়? মূল দলিলের কার্বন কপি। দ্য এভিডেন্স অ্যাক্ট এর কোন ধারা দলিল দাখিল করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করা হয়েছে? খ 66। 1872 সালের সাক্ষ্য আইন অনুসারে কখন নোটিশ প্রদান করা বাধ্যকতামূলক নয়? যে দলিল প্রমাণ করতে হবে তা নিজেই যে ক্ষেত্রে একটি নোটিশ। মামলার প্রকৃতি বিবেচনার ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ অবশ্যই একথা জানে যে দলিলটি তাকে হাজির করতে হবে। যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা তার প্রতিনিধিমূলক দলিল আদালতে পেশ করেছে। তাহলে বন্ধুরা 1872 সালে সাক্ষ্য আইন অনুসারে কখন নোটিশ প্রদান করা বাধ্যতামূলক নয়? আচ্ছা, 1872 সালে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু প্রমাণ করতে হবে? 65 খ। 1872 সালে সাক্ষ্য আইনের কোন ধারা ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা বা অ্যাডমিজিবিলিটি অফ ডিজিটাল রেকর্ডস সম্পর্কে আলোচনা করা হয়েছে? 65 খ। সত্যায়িত দলিল প্রমাণ, প্রুফ অফ অ্যাটাচড ডকুমেন্ট। দলিল দাখিলকৃত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণ। ধারা হলো 66। তো বন্ধুরা, ডিজিটাল স্বাক্ষর প্রমাণ ধারা হলো 66 ক। যে দলিল সত্যায়িত করা আইনত আবশ্যকতা সম্পাদনের প্রমাণ। ধারা হলো 68। তো বন্ধুরা, যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষ্য পাওয়া যায় না সেক্ষেত্রে প্রমাণ। পাওয়ার ও নো অ্যাটেস্টিং উইটনেস ফান্ড। দ্বারা হলো 69। সত্যায়িত দলিল পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। দ্বারা হলো 70। সত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে সেক্ষেত্রে প্রমাণ। দ্বারা হলো 71। যে দলিল প্রত্যায়িত করা আইনত দরকার নয় তার প্রমাণ। দ্বারা হলো 72। স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর হস্তান্তর বা শিলের সাথে অপর কোনো স্বাক্ষর বা তুলনা। দ্বারা হলো 73। প্রমাণ হিসেবে ডিজিটাল স্বাক্ষর যাচাই করুন। দ্বারা হলো 73 ক। অন্যদের সাথে শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা স্বীকার করা বা প্রমাণিত। দ্বারা হলো 73 খ। 1872 সালের সাক্ষ্য আইনের কোন দ্বারায় দাখিলকৃত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণ। দ্বারা হলো 66। 1872 সালের সাক্ষ্য আইনের কোন দ্বারা প্রমাণ হিসেবে ডিজিটাল স্বাক্ষর বা প্রুফ এজ টু ডিজিটাল সিগনেচার সম্পর্কে আলোচনা করা হয়েছে? 67 ক। 1872 সালের সাক্ষ্য আইনের কোন দ্বারা যে দলিল প্রত্যায়িত করা আইনত আবশ্যকতা সম্পাদনের প্রমাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে? গোড়া 68 দ্বারা যে সকল প্রত্যায়িত করা আইনত আবশ্যক
যে সকল দলিল প্রত্যেকটি করে আইনত আবশ্যক তা সম্পাদনে প্রমাণ করার জন্য অন্ততপক্ষে কতজন প্রত্যয়নকারী সাক্ষী প্রয়োজন? একজন। যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষ্য পাওয়া যায় না সেক্ষেত্রে প্রমাণ কতজন প্রত্যয়নকারী সাক্ষী প্রমাণ করতে হবে? একজন। 1872 সালের সাক্ষ্য আইনের কোন ধারায় সত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে সেক্ষেত্রে প্রমাণ? ধারা হলো 71। 1872 সালের সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণ হিসেবে ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে? 73 ক। 1872 সালের সাক্ষ্য আইনের কোন ধারায় অন্যদের সাথে শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা স্বীকার করা বা প্রমাণিত সম্পর্কে আলোচনা করা হয়েছে? 73 খ। রক্ত, বীর্য, চুল, ডিএনএ নমুনা, অন্য কোনো বৈজ্ঞানিক পদার্থ, অঙ্গ বা অঙ্গের কোনো অংশ, আঙ্গুলের ছাপ, তালুর ছাপ, আইরিস ছাপ, পায়ের ছাপ, কোনো ব্যক্তি অন্তর্গত বা সৃষ্ট বলে কোনো ছবি থাকলে আদালত সেই ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারে যাতে আদালত তুলনা করতে সক্ষম হয়। 1872 সালের সাক্ষ্য আইনের কোন ধারায় এর সম্পর্কে আলোচনা করা হয়েছে? 73 খ। ভৌত বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণের সত্যতা প্রমাণের ক্ষেত্রে এই আইনের ধারা 70 এবং 165 কোনো কিছুই আদালতকে তার শনাক্তকরণ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ সহ একটি প্রদর্শনী হিসেবে আদালতে উপস্থাপন করতে বাধা দেবে না। 1872 সালের সাক্ষ্য আইনের কোন ধারায় সম্পর্কে আলোচনা করা হয়েছে? 73 খ। সরকারি এবং বেসরকারি দলিল ধারা হলো 74 থেকে 78। দলিলের প্রকারভেদ। দলিল দুই প্রকার: সরকারি দলিল পাবলিক ডকুমেন্টস, ব্যক্তিগত বা বেসরকারি দলিল প্রাইভেট ডকুমেন্ট। সরকারি দলিল পাবলিক ডকুমেন্টস ধারা হলো 74। নিম্নে লিখিত দলিলগুলো সরকারি দলিল। কোনো সার্বভৌমত্ব কর্তৃপক্ষের কার্যাবলী, লিখিত বিবরণ, নথিপত্র যেমন সংসদের আইন। তারপরে সরকারি সংস্থা এবং ট্রাইব্যুনাল সমূহের কার্যাবলী, লিখিত বিবরণ, নথিপত্র। বাংলাদেশে কমনওয়েলথ কোনো অংশের বা বিদেশের আইন বিভাগে, বিচার বিভাগে বা শাসন বিভাগ কোনো কর্মচারী কার্যাবলী, লিখিত বিবরণ, নথিপত্র। বাংলাদেশ সরকারের হেফাজতে রক্ষিত ব্যক্তিগত দলিলের নথিপত্র যেমন রেজিস্ট্রি, দলিলের বিবরণ। রায়, ডিক্রি, আদেশ, মামলার আর্জি, জবাব, খতিয়ান, ফৌজদারি কার্যাবলীর 166 ধারার দোষ, স্বীকারোক্তি, বিবৃতি, জন্ম, মৃত্যু, রেজিস্টার সবগুলো সরকারি দলিল। এবার হলো বেসরকারি দলিল ধারা হলো 75। বেসরকারি দলিল। সরকারি দলিল ব্যতীত সকল দলিলই বেসরকারি বা ব্যক্তিগত দলিল যেমন কবিতা পত্র, উইল, বিনিময়পত্র, দানপত্র, মূল বিক্রয় দলিল, কবলা দলিল, চিঠি, আদমশুমারি রিপোর্ট, সরকারি কর্মকর্তা নিজের প্রয়োজনে করা দলিল, অনুমতিপত্র, বাণিজ্যিক বোর্ডের সনদ, সরকার কর্তৃক যে নকশা তৈরি করা হয়নি, বিশ্ববিদ্যালয়ের গেজেট, জরিপের সময় তৈরি পর্চা বা খসড়া, বয়সমিতি, ডাক্তারের সনদ সব বেসরকারি দলিল। সরকারি দলিলের প্রমাণ। সরকারি দলিল দুইভাবে প্রমাণ করা যায়: 77 ধারা অনুসারে সইমোহরি বা জাবেদা নকল দাখিলের মাধ্যমে, 78 ধারার উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে জাবেদা নকল দাখিল করে দলিল প্রমাণ ধারা হলো 77। সরকারি দলিলাদি বা হেরফ দলিলের অংশ বিশেষের বিষয়বস্তুর জাবেদা নকল দাখিল করে প্রমাণ করা যায়। অপরাপর সরকারি দলিলের প্রমাণ ধারা হলো 78। দলিলের বিষয়বস্তু প্রমাণ 61 থেকে 66। দলিল সম্পাদনের প্রমাণ 67 থেকে 73। কোন দলিলটি পাবলিক দলিল? মামলার আর্জি। সরকারি কর্মকর্তা সরকারি দলিলের সার্টিফিকেট কপি দিতে বাধ্য ধারা হলো 76। কোনটি প্রাইভেট ডকুমেন্টস? মূল দলিল, মূল বিক্রয় দলিল। নিম্নে কোনটি পাবলিক দলিল? রায়। নিম্নে কোনটি পাবলিক ডকুমেন্টস? ডিক্রি। নিম্নে কোনটি পাবলিক দলিল? রায়। প্রাথমিক সাক্ষীর বিধান সাক্ষ্য আইনের কোন ধারা উল্লেখ আছে? 62 ধারা। এভিডেন্স অ্যাক্ট 1872 74 ধারা অনুযায়ী নিম্নে কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট নয়?
সার্টিফিকেট কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1972 কত দ্বারায় কম্পারিজন অফ সিগনেচার রাইটিং অর সেল উইথ আদার এডমিটেড টু প্রুভড সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে। 73 দ্বারা দ্য এভিডেন্স অ্যাক্ট 1972 অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট দ্বারা 1872-এর 74 এবং 75 দ্বারা দলিল সমীক্ষা অনুমান দ্বারা হলো 79 থেকে 90। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত হয়। অর্থাৎ 78 দ্বারা পর্যন্ত, অন্য ধারাগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।